পড়ালেখা শেষ করে বর্তমানে আমি বেকার জীবন যাপন করতেছি। শুধু বেকাররাই বোঝে বেকার জীবন কতটা কষ্টের। তাই কিছুদিন আগে এক বন্ধুকে বলেছিলাম যে কোনো একটা চাকরির খোঁজ দিতে। তাই সে আজকে সকালে ফোন দিয়ে আমাকে বলল, যা দোস্ত, কোম্পানিতে যা, গিয়ে ইন্টারভিউ দিয়ে আয়। ওর কথা মতো সকালে আমি বেরিয়ে পড়লাম আমার গন্তব্যস্থানে। বাড়ির সামনে একটা বাস পেলাম, সেখান থেকে উঠে পড়লাম। জানালার পাশে কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিলাম। এমন সময় শুনতে পেলাম কেউ একজন আমাকে ডাকছে। আমি ঘুরেই তো বড় সড়ো একটা ক্রাশ খেলাম, কারণ পরীর মতো একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তাই দেখে আমি বললাম, কি চাই আপনার? সিটটা। মানে? জানালার পাশের সিটটাতে আমি বসবো, তাই আপনি আমার সিটটাতে বসেন। না ম্যাম, আমি পারবো না। প্লিজ ভাই। হবে না, হবে না, হবে না, বুঝেছেন? আমার আবার একটু ভাব বেশি। বুঝছি, সোজা কথায় উঠবেন না, তাই রাস্তাটা একটু পাকা করি। কি করবেন আপনি শুনি? হ্যাঁ, এখন যদি আপনি না ওঠেন তাহলে আমি সব মানুষকে বলে দেব আপনি আমার গায়ে হাত দিতে চাইতেছেন। আরে আরে থামেন, এই যে বসেন, বসেন আপনি, আমি অন্য সিটে গিয়ে বসি। না, আমার পাশেই বসতে হবে আপনাকে। কেন বসবো? আমি বলছি তাই, না হলে কিন্তু সবাইকে ওই কথাটা বলে দিব। আরে না না, এই তো বসছি। বলেই আমি ওনার পাশের সিটে বসে পড়লাম। কিছুতে যাওয়ার পর মেয়েটি নীরবতা ভেঙে বলল, এই যে মিস্টার। আমি আবির। জি বলেন এখন। আমি মিম। আপনার পাশে এত সুন্দর একটা মেয়ে বসে আছে, কোথায় একটু লাইন মারার চেষ্টা করবেন, কিন্তু আপনি তো দেখতেছি কথাই বলতেছেন না। আমি মেয়েদের সাথে কথা বলি না। ও, তা কোথাও যাচ্ছেন মনে হয়। হুম। কোথায় যাচ্ছেন? চাকরির ইন্টারভিউ দিতে। ও ভালো কথা, তা কোন কোম্পানির স্যার? কোম্পানি। ও, তা একটা কথা বলি, আপনি গাড়ি ড্রাইভ করতে পারেন? সেটা আপনাকে কেন বলতে যাব? ভাই ভাই তো এটাও ধরতে পারে, তাই না? ওই, আপনি কি আমার ভাইবে মাস্টার নাকি যে এত কথা বলতেছেন? হতেও তো পারি, তাই না? আপনার ফালতু কথা বাদ দিয়ে একটু চুপ করে থাকুন না। ওকে, থামলাম। তবে আপনার সম্পূর্ণ পরিচয়টা দেওয়া যাবে কি? বলেন। আমি রবিউল ইসলাম রবি, এবার মাস্টার্স কমপ্লিট করেছি। বাড়ি রংপুর। ওর সাথে কথা বলতে বলতে আমার জায়গায় আমি নেমে পড়লাম। দেখছি মিমও নেমে পড়ল। মিম একটা কারে উঠে চলে গেল। মিমের চলে যাওয়াতে আমার মনটা একটু খারাপ হলো, একটু হলেও খারাপ হয়ে গেল। কারণ মিমের ভয়েসটা ছিল অনেক সুন্দর, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এক কথায় আমার মনের মতো একটা মেয়ে। যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি কোম্পানিতে এসে পড়লাম। বিশাল বড় একটা কোম্পানি, অনেক লোক আসছে ভাইবে দিতে। অনেকক্ষণ বসে থাকার পর আমার ডাক আসলো। আমি উঠে স্যারের রুমের দিকে পা বাড়ালাম। ভিতরে যাওয়ার আগে বললাম, আসতে পারি? জি আসেন। আমি ভিতরে ঢুকে সামনের দিকে তাকাতেই হা হয়ে গেলাম, কারণ সেখানে বসে আছে আমার সাথে গাড়িতে আসা সেই মিম। আমার এমন অবস্থা দেখে মিম বলল, কি মিস্টার রবি, ওখানেই দাঁড়িয়ে থাকবেন না সামনে আসবেন? আমি গিয়ে বললাম, জি ম্যাম। বসেন। থ্যাংক ইউ ম্যাম। মিমের পাশে একটা পুরুষ মানুষ বসে আছে। তাকে তিনি বললেন, বাবা তুমি একটু বাইরে যাও, ঘুরে আসো। ওকে মাই সুইট হার্ট, তুমি থাকো, আমি গেলাম। বলেই স্যার চলে গেল। আর তখনই মিম বলল, কি রবি সাহেব, গাড়ি ড্রাইভ করতে পারেন তো? হ্যাঁ ম্যাম পারি, কিন্তু আমি তো ড্রাইভারও তো আসিনি। সেটা ঠিক আছে, তবে আপনার ওই চাকরিটার বেতন কত সেটা তো জানেন? হ্যাঁ ম্যাম, 25,000 টাকা। আমি আপনাকে 40,000 টাকা দিব ড্রাইভারের জন্য। আমি মিমের কথায় রাজি হয়ে গেলাম, কারণ আমার টাকার দরকার ছিল খুব বেশি। আচ্ছা রবি শোনো, আমরা দুইজনকে তুমি করে রাখবো। মানে ম্যাম? নো, ম্যাম বলো, মিম। ওকে মিম। আরে শোনো, তুমি তো মাস্টার্স করছো, তো একটু ভালো বুঝবা, কালকে আপু বিদেশে যাবে, তাই ব্যবসাটা আমরা দুজনেই দেখব। ওকে ম্যাম, না মানে ওকে মিম। আর শোনো, আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবে। কিন্তু আমি তো থাকার জন্য বাসা ঠিক করেছি। ওটা বাদ, চলো এখন বাসায় যাবো, আর তোমার যা যা লাগে দুপুরে এসে কিনে নিয়ে যাবা। আমি মিমের সাথে তাদের বাড়িতে এসে ওদের বাড়ির সামনে নামলাম। বিশাল বড় একটা বাড়ি।
আমি ধীরে ধীরে ওদের বাড়ির দিকে হাঁটা দিলাম এবং বাড়ির ভিতরে ঢুকতেই তো চমকে গেলাম, কারণ কারণ সেখানে বসেছিল আমার বাবা। বাবাকে দেখে আমি এগিয়ে গিয়ে বললাম, আব্বু তুমি এখানে কেন? কেন, আমি বুঝে আসতে পারি না এখানে? আরে সেটা বলতেছি না, তুমি স্যারকে চেনো কিভাবে? আরে পাগল, তোর স্যার আমার বন্ধু হয় বুঝলি। হুম আর ওকে বলে আমি তোর চাকরির ব্যবস্থা করে দিলাম। হুম ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা কামাল, এখন আমি যাই, আর রবি আজ থেকে এখানেই থাকবে। ও হ্যাঁ, আমার স্যারের নাম হচ্ছে কামাল, আর আমরা কিন্তু তেমন গরিবও না, আমাদের নিজস্ব ব্যবসাও আছে। আমি যেন সারাদিন ঘুরে বেড়াতে না পারি, তাই আব্বু এই ব্যবস্থা করে দিয়েছে। ওকে, আমি এখন যাই, পরে আবার আসবো। কথাগুলো বলেই আব্বু চলে গেল। আমি আবার রুমে গিয়ে ড্রেস পাল্টে এসে রাতের খাবার খেলাম। খেয়ে এসে রুমে বসে বসে ফোন টিপছি, এমন সময় মিম আমার রুমে আসলো। আরে ম্যাম আপনি? কেন আসতে পারি না বুঝি? আরে অবশ্যই আসতে পারেন, বসেন ম্যাম। তোমাকে কিন্তু এবার খুন করে ফেলবো। আরে কেন ম্যাম, আমার ভুলটা কি? তোমাকে না আমি বলছি আমাকে ম্যাম বলবা না, আর তুমি আমার ছোট, নাম ধরে ডাকবা। কিন্তু আপনি তো আমার ম্যাডাম, আপনার কোম্পানিতে আমি সামান্য কিছু টাকা চাকরি করি। ওই, তোর কাছে আমি এই কথা শুনতে চাইছি? না, তাহলে যেটা বললাম সেই কথা যেন মনে থাকে। কিন্তু তবুও। কোনো কিন্তু নাই, ওকে? আর হ্যাঁ, আমি এখন যাই, কালকে সকালে কথা হবে। ওকে ম্যাম, গুড নাইট। ও না সরি, গুড নাইট ম্যাম। মনে থাকে যেন, গুড নাইট। বলেই মিম চলে গেল, আর আমি বসে বসে ভাবছি, এটা মেয়ে না ডাকাত রে ভাই? হ্যাঁ, কারণ যখন মিম রাগ করে মনে হয় তখন মিমের চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। যাই হোক, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো নরম হাতের স্পর্শ পেলাম আমার মুখের মধ্যে। চোখ খুলতে দেখতে পেলাম মিম আমার নাকটা ধরে টানতেছে। এটা দেখে আমি মিমকে বললাম, আরে কি হলো, আমার নাকটা টানতে টানতে বড় করে দেবে নাকি? দিবই তো, কারণ সেই কখন থেকে ডাকতেছে আর মহারাজ আরো বেশি করে ঘুমাইতেছে। নাক বড় হলে আমাকে তো আর তখন কেউ বিয়ে করবে না, তখন আমার কি অবস্থা হবে? কেউ করবে কিনা জানি না, তবে আমি তো করবই। মানে? কিছু না, গাধা একটা। ওই, আমাকে গাধা বলবা না, বলে দিলাম। ওকে, বলবো না। এখন উঠে ফ্রেশ হয়ে আসো। এত সকাল সকাল কেন? এক জায়গায় যাব। বিএফ এর সাথে দেখা করবা নাকি? ঠাস ঠাস ঠাস। হ্যাঁ, হয়ে গেলাম, কারণ সামান্য একটা কথার জন্য মিম আমাকে চড় মারল। আমার এমন অবস্থা দেখে মিম বলল, আমার যদি বিএফ থাকতো তাহলে তোকে লাগতো না। সরি, আর এরকম ভুল হবে না। ওকে, বাদ দাও তো ওসব, এখন যাও তো ফ্রেশ হয়ে খেতে আসো। ওকে বলেই আমি ফ্রেশ হয়ে খেতে আসলাম। খাওয়া শেষ করে মিম আর আমি বাড়ি থেকে বের হলাম। আমি ড্রাইভ করছি আর মিম আমার পাশে বসে। সত্যি বলতে কি, আমার ফিলিংসটাই অন্যরকম হয়ে গেছে। কিছুক্ষণ পরে মিম নীরবতাটা ভেঙে বলল, আচ্ছা আবির, তুমি কখনো প্রেম করো নাই? হাসালে আমাকে। হাসো কেন? কারণ আমার মতো দেখতে খারাপ চেহারা ছেলেকে কে ভালোবাসবে আবার? ওই, তোমাকে কে বলছে যে তুমি দেখতে খারাপ? কেউ অবশ্য বলেনি। তাহলে যে বললা খারাপ? ভালো হলে তো যে কেউ প্রেমে পড়তো, তাই না? নাই, পরে সেটাও অবশ্য আমার জন্যই ভালো। তবে সত্যি কথা বলতে কি, তুমি সত্যিই দেখতে অনেক সুন্দর। ও তাই? তাহলে তো তোমাকে ধন্যবাদ দেয়া লাগে, কারণ একজন হলেও আমাকে ভালো বললো। হয়েছে, আর পাম দিতে হবে না। ওই সামনে জায়গাটাতে দাঁড় করাবা। ওকে। গল্প করতে করতে আমরা দুজন অনেক দূর চলে এসেছি। পরে ওই জায়গায় গিয়ে গাড়ি পার্কিং করে এসে ভিতরে ঢুকতে আমি চমকে গেলাম, কারণ ওখানে আবার দুজন ক্লোজ বন্ধু রয়েছে। তার মধ্যে জয়া নামের বান্ধবীটা আবার আমাকে লাভ করতো। যাই হোক, এসব ভাবতে ভাবতে ওদের কাছে গিয়ে বললাম, কিরে তোরা এখানে কেন? আজকে আমাদের রিলেশনের 1 বছর পূর্তি, তাই আমি মিমকে উইশ করেছিলাম। কিন্তু তুই ওর সাথে কেন? আমি মিমের বডিগার্ড। আরে না, জয়াও আমার অফিসের এমডি। আমি কোথাও গেলে ওকে সাথে নিয়ে বের হই। ও ভালো তো। তা জয়া, তুই রিলেশন কবে থেকে শুরু করলি? একবার তো আমাকে বললি না। তুই তো আর আমাকে ভালোবাসলি না, তাই তো একে লাইফ পার্টনার হিসেবে বেছে নিয়েছি।
হুম, অনেক ভালো করেছিস। তা এখন কয়টা রিলেশন করতেছিস? আরে একটাও না। কেন রে, কি বলছিস? তোর মতো ছেলের পিছনে তো 8 থেকে 10টা মেয়ে ঘুরে বেড়াবে। এই জন্য তো আমার কপালে একটাও নেই। আচ্ছা বাদ দে ওসব, চল এখন ট্রিট দিবি। ওকে, চলো সবাই। বলেই আমরা সবাই চলে গেলাম। ওদের দুজনের সাথে আরো কিছু সময় পার করার পর মিম আর আমি চলে আসলাম। আমি গাড়ি ড্রাইভ করছি, এমন সময় আমাকে মিম বলল, আচ্ছা রবি, জয়া তোমাকে খুব লাভ করতো, হুম অনেক। তাহলে তুমি কেন ওর সাথে রিলেশন করো নাই? তুমি পাগল হয়েছো নাকি? কেন? আরে ও যত বড় লোকের মেয়ে তো কখনোই আমার কাছে থাকতে পারতো না, বুঝছো? আরে সবাই এক না, বুঝছো? কেউ কেউ সত্যিকারের লাভ করে। হুম, সেটাও ঠিক আছে। হ্যাঁ, আর একটা কথা, হুম, বলো। তুমি যদি আর কোনোদিন কোথাও বলো যে তুমি আমার বডিগার্ড, তাহলে কিন্তু তোমাকে সেখানেই গলা টিপে মেরে ফেলবো। মিমের চোখগুলো লাল এবং বড় বড় করে কথাটা বললো। তাহলে আমি কি বলবো? বলবা যে আমি তোমার হবু বউ। পারবো না আমি এই কথা বলতে। কেন? কারণ তুমি তো আমার বউ না, তাই। হই না, কিন্তু হতে কতক্ষণ? কি বললা? কই কিছু না তো। এই গাড়ি দাঁড় করাও, আমরা বাড়ি চলে এসেছি। এরপর আমি আর মিম গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকলাম। সকাল থেকে সারাদিন আমরা বাইরে পার করছি। এখন বাজে রাত 9টা। বাড়িতে ঢুকতে দেখতেছি সবাই আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। আমরা সামনে যেতেই আঙ্কেল বলল, কই ছিলা সারাদিন? ওনার বান্ধবী বাড়িতে। ফোনটাও তোলার সময় পাওনি দুজনের একজনও? সরি আপু, বুঝতে পারি নাই। কত চিন্তায় ছিলাম আমরা, জানিস তোরা? আর এরকম ভুল হবে না, সরি। ওকে, রবির ঘরে খাবার দেওয়া আছে, ওখানে কি দুজনে খেয়ে ঘুমিয়ে পড়ো। ওকে আপু, অ্যান্ড আম্মু গুড নাইট। গুড নাইট। বলে আঙ্কেল আন্টি চলে গেল। মিম আমাকে বলল, ওকে চলো এখন। ওকে চলো। বলেই আমরা দুজনে রুমে চলে আসলাম। রুমে আসতেই মিম বলল, চলো এখন খাবো। না আমি খাবো না, তুমি খেয়ে নাও। কেন খাবে না? এমনি। দেখলাম মিম একটা প্লেটে ভাত তরকারি নিল, আমার কাছে এসে বলল, নাও হা করো। কেন? এখন খাবে তুমি, হা করো তো। আমি মিমের হাতে খাচ্ছি এবং এক নজরে ওর দিকে চেয়ে আছি। কেমন যেন ওর চোখে মুখে একটা মায়াতে ভরা। ওর দিকে তাকিয়ে থাকতে খুবই ভালো লাগে আমার। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে মিম বলল, কি দেখো ভাবে? তোমাকে। কেন? তোমার মাঝে কেমন যেন একটা মায়া আছে। কেমন মায়া? জানি না, তবে তবে কি? তোমাকে আমার অনেক ভালো লাগে। শুধু কি ভালো লাগে? তা জানি না। তা তা কেন জানবা? তুমি তো শুধু ঘোড়ার ডিম জানবা। হয়েছে, এখন খাওয়াই দাও তো, ক্ষুধা লাগছে অনেক। মিম আমাকে সম্পূর্ণ খাবারটুকু খাইয়ে দিয়ে আমার কাছে এসে আমার মুখের কাছে মিমের মুখটা এনে বলল, আচ্ছা, তুমি কি আমাকে একটুও বুঝো না? আমি আবার কি বুঝি না? এই যে তোমার কাছে এত কেন আসি, এত কেন তোমার খবর নেই? আমি তোমার ভালো একজন বন্ধু, তাই। আমি শুধুই তোমার বন্ধু, হুম আর কিছুই না। আমি তোমার হুম ভাই হতে পারি, কারণ তোমার কোনো ভাই নেই, তাই। এই কথা বলার সাথে সাথে মিম আমাকে একটা জোরে ধাক্কা দিয়ে বিছানাতে ফালাই দিয়ে চলে গেল। মিমের এরকম ব্যবহার দেখে আমি কিছুই বুঝলাম না, ও কেন আমার সাথে এমন করলো। তাই আমি বিছানা থেকে উঠে মিমের রুমে গেলাম। গিয়ে মিমের রুমের দরজা খোলা রেখে দেখি কি লিখতে চায়। তাই আমি ওখানে দাঁড়িয়ে বললাম, আসতে পারি ভিতরে? কেন? এসে কি করবা? রাগ করে আসলে কেন সেটা যদি বলতা। সেটা তুমি বুঝলে এত কষ্ট হতো না আমার। ভিতরে আসবো না, চলে যাব? আসো। আমি ভিতরে ঢুকতে ঢুকতে মিমকে বললাম, কাউকে ভালোবাসলে যত তাড়াতাড়ি পাবে তাকে বলে দেবে। কেন? সে যদি আবার অন্য কারো হয়ে যায়, তাই। অন্যের কাছে গেলে গলা টিপে ওকে মেরে ফেলবো। তখন যে তুমি বিধবা হবে। ওকে মারার পর আমি নিজেও মরবো। আমি মিমের দিকে এগুতে এগুতে বললাম, তাই। মিম ওর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তাই। আমি মিমের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখতে পেলাম মিম পেছাতে পেছাতে খাটের সাথে পাটা লেগে খাটের উপর পড়ে গেল। আমি ধীরে ধীরে ওর কাছে এগিয়ে বিছানাতে চড়ে ওর মুখের কাছে মুখ এনে বললাম,
কি যেন করবা আমাকে? কই কিছু না তো। আমি কি সত্যি কিছু বুঝি না? জানি না। আমি এবার একটা পা মিমের উপর তুলে দিয়ে বললাম, ওই তুমি এখন কাঁপছো কেন? কই কাঁপতেছি? তাই? হুম। এরপর আমি মিমের উপর উঠে ধীরে ধীরে ওর মুখের কাছে আমার মুখটা আনতে দেখতে পেলাম মিমের গোলাপি গোলাপি ঠোঁট দুটো অনেক জোরেই কাঁপছে। আমার ঠোঁটটা মিমের ঠোঁটের কাছে দেখে মিম বলল, কি করবা তুমি? কেন বলছো না কি করব? না তো। আমি যতই মুখটা মিমের দিকে নিয়ে যাচ্ছি ততই দেখছি মিমের ঠোঁট দুটো কাঁপছে, আর মিমের শ্বাস প্রশ্বাসটাও আমার মুখের কাছে এসে পড়ছে। আমার মনের ভেতর কেমন জানি একটা অনুভূতি কাজ করছে। আমি ধীরে ধীরে আমার ঠোঁটটা মিমের ঠোঁটে লাগাই দিলাম, আর মিম ঠোঁটে লাগাই দেওয়ার সাথে সাথেই কারেন্ট শক খাওয়ার মতো করে আমাকে খুব জোরে জড়িয়ে ধরলো। এমনভাবে জড়িয়ে ধরেছে যেন মিম আমাকে ওর বুকের মধ্যে পিষে ফেলতে চায়। কিছুক্ষণ এভাবে যাওয়ার পর আমি মিমকে বললাম, কি হলো ম্যাম, আমাকে কি এখন ছেড়ে দেওয়া যাবে? কি হলো? আরে লাগতেছে তো আমাকে। লাগুক, তাতে তোমার কি? ও ভালোই তো। লাগলে তো আমি আছি, আবার আদর করে দিব। যে আদর করেছো আর এক সপ্তাহ কোনো আদর লাগবে না। কেন? তোমার যে ওজন আর তোমার দাঁত দিয়ে আমার ঠোঁটের যে অবস্থা করেছো, তাই আর কোনো আদর লাগবে না আমার। তাই? হুম। এই কথা বলার সাথে সাথে মিম আমাকে ওর উপর থেকে নামিয়ে দিয়ে ও আমার উপরে চড়ে। ওই কি বললা তুমি? আমার ওজন বেশি? আমি তোমার ঠোঁটে কামড় দিয়েছি? আরে না, তুমি তো অনেক আদর করেছো, দেখো আমার পেটটাই ভরে গেছে তোমার আদর খেয়ে। আর একটু দিব নাকি? আর এখন লাগবে না। কেন? যত আদর আছে সব আদর বিয়ের পর দিও। আচ্ছা বিয়ের পরই দিব, কিন্তু কিন্তু কি? দিনে 3 বার আমাকে কিস করতে হবে। পারবো না আমি। মিম রাগে কটমট করতে করতে বলল, কি বললা তুমি? আরে বললাম 3 বার কেন, 1000 বার হলেও তোমাকে কিস দেব। মনে থাকে জানো? মনে থাকবে। ছাড়ো এখন, আমি রুমে যাব, অনেক রাত হয়েছে, ঘুমাবো। আজকে আমার সাথে থেকে যাও না। পাগল হয়েছে নাকি? কেন? আমাদের এখনো বিয়ে হয়নি, সো নো দুষ্টুমি। বাই, গুড নাইট। ওকে যাও, গুড নাইট। বলেই আমি মিমের রুম থেকে বের হয়ে আসলাম, এসেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি শুনতে পেলাম মিম যেন ওর আব্বুকে কি বলছে, তাই ওটা ভালো করে শোনার জন্য আমি এগিয়ে গেলাম। গিয়ে শুনতে পেলাম মিম আর ওর আব্বুর কথাটা ছিল এরকম, আপু তোমাকে একটা কথা বলতাম। ওকে বলো। রাগ করবা না তো? আজ পর্যন্ত তোর কোনো কথাই আমি রাগ করছি? না। তাহলে বলো। না মানে আমি রবিকে। কি রবিকে? না মানে আব্বু। ভালোবাসিস তোকে? অনেক। থাকতে পারবি তো সারা জীবন ওর সাথে? ভেবে বলতেছিস তো? আব্বু। ওকে, আমি রবির আব্বুর সাথে কথা বলবো আজকে। মিম সাথে সাথেই ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আব্বু। বলেই মিম রুম থেকে বের হয়ে আসলো, আর আমি সাথে সাথে একটা ঢুকে আমার রুমে ঢুকালাম। ঢুকিয়ে ওকে বললাম, এই তুই কি পাগল হয়ে গেছো? কেন? তোমার আব্বুকে কি বললো এসব? কেন, আমাকে ছেড়ে অন্য কারো ধান্দা আছে নাকি? আরে না না, তুমিই তো আমার সব। আসলে সত্যি বলতে কি, তোমাকে ছাড়া না একা একা ঘুমাতে ভালো লাগে না, তাই তো এই ব্যবস্থা করলাম। ভালোই করেছো। আসো তো, তোমাকে একটু আদর করি। না। কেন? সব বিয়ের পর, এখন কোনো দুষ্টুমি না। তাই? দাঁড়াও, তাহলে আমি আদায় করে নিচ্ছি। বলেই এগিয়ে গিয়ে যেমনি ধরতে যাব, ও দিল এক দৌড়। আমি আর ধরতে পারলাম না। মনে মনে আবার খুব হাসি পেল, কেননা সে পাগলি একটা মেয়ে। আমি বিয়ে করতে যেতেছি, যে আমাকে ছাড়া আর কিছুই বোঝে না। আসলে সত্যি কথা বলতে কি, ওকে ছাড়া আমারও ঘুমাতে ভালো লাগে না। এসব ভাবতে ভাবতে মিম এসে বলল, চলো কোথাও থেকে ঘুরে আসি। আমিও আর না করলাম না। সারাদিন ঘোরার পর সন্ধ্যার সময় বাসায় এসে দেখি বাসাটাকে বিয়ের বাড়ির মতো করে সাজানো হয়েছে। আমার আর বুঝতে বাকি নাই যে আজকেই আমাদের বিয়ে হবে। বিয়ের কাজ সম্পন্ন করে মিমকে নিয়ে গাড়িতে করে বাড়িতে চলে আসলাম। সবাই মিলে বাড়িতে এসে সবাই সবার ঘরে ঘরে চলে গেল। আমি আর মিম ঘরের মধ্যে ঢুকে আমি দরজাটা বন্ধ করে দিয়ে এসে মিমকে বললাম, কাপড় পাল্টে এসো। কেন?
এতদিন যেটা পাইনি সেটা আজ সুদে আসলে বুঝিয়ে নেব। এত তাড়া কেন? পরে বুঝিয়ে নিলে হবে না? বলতে বলতেই মিম কাপড় পাল্টে আসলো। আমিও কাপড় পাল্টে এসে বিছানাতে দুজনে শুয়ে আমরা দুজনে হারিয়ে গেলাম এক অজানা সুখের সাগরে। আরে থামেন থামেন থামেন, আর পড়তে হবে না আপনাদের, আর শুনতেও হবে না, বাকিটা না হয় ইতিহাসই থাক। হ্যাঁ, দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভালো একটা কথা, এখনও আপনারা যারা আমাদের শিশির বিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর আরেকটা কথা, আপনাদের যদি গল্পগুলো ভালো লেগে থাকে আমাদের, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।